মির্জাগঞ্জ ঢাকা জেলারই অন্তর্গত এক ক্রাইম সিটি, যেখানে রাজত্ব চলে বড় মির্জা নামক একজন ক্ষমতাশালী পলিটিক্যাল লিডারের। আর তার একমাত্র ছেলে ছোট মির্জা এই এলাকার মূর্তিমান ত্রাস। হেন কোনো অপকর্ম নেই যা বাবার ইন্ধনে ছোট মির্জা করে বেড়ায় না। মির্জাপুরের কাহিনী তো আপনাদেরকে আগেই শুনিয়েছি, হালকা মিল পাচ্ছেন প্লটে। কিন্তু সামনে কাহিনী নেবে এক অনাকাঙ্ক্ষিত মোড়। ঘটনার শুরু হয় ঢাকা শহরের বুকে অবস্থিত এক নাইট ক্লাবে। এই ক্লাবেই ব্যক্তিগত সহকারী বদি মিয়া সহ গুড ভাইব নিচ্ছিল ছোট মির্জা। ডান্স ফ্লোরে উদ্যম হয়ে উঠেছে নৃত্যরত সুন্দরী। এই সময় স্টেজে উঠে আসে এক যুবক। কার এত সাহস যে ছোট মির্জার সামনে ফুর্তি করে বেড়াচ্ছে? রেগে অস্থির হয়ে তার উপরে পিস্তল তাক করে বদি। একটা হুটোপুটি লেগে যায় ক্লাবে। মাতাল বদির হাত থেকে কোনো ক্রমে মুক্তি পায় সেই যুবক। কিন্তু এইখানে কাহিনীর শেষ তো নয়, বরং শুরু। মাঝরাতে দরজার খটখটানি শুনে এগিয়ে যায় নেশায় মত্ত বদি। দরজা খুলতেই সামনেই সেই যুবককে দেখতে পায় সে। ভেতরে ঢুকে পড়ে যুবক আর বদিকে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলে। তার স্পর্ধা দেখে হতবাক হয়ে যায় বদি আর রাগে অন্ধ হয়ে যায় ছোট মির্জা। পলকের মধ্যেই স্বভাবসুলভভাবে তার হাতে উঠে আসে 9mm পিস্তল। এক মুহূর্তের জন্য থমকে যায় যুবক, আর এরপরেই তিনজনের মধ্যে পিস্তলের অধিকার আদায়ে ধস্তাধস্তি শুরু হয়। আর এক পর্যায়ে বুকে গুলি খেয়ে সেখানেই মারা যায় বড় মির্জার একমাত্র ছেলে ছোট মির্জা। গুলি ছোটার পরেই পিস্তল ছেড়ে একপাশে ভয়ে লাফিয়ে পড়ে যুবক, আর পিস্তল রয়ে যায় বদির হাতে। হিতাহিত জ্ঞানশূন্য আতঙ্কিত বদি পাগল প্রায় হয়ে যায়। এখন সে কি করবে? তার হাতেই মরেছে ছোট মির্জা। বড় মির্জা তার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। এতদিন ধরে যেই বাড়ির নুন খেয়েছে, এখন সে সবাইকে কি জবাব দেবে? নিরুপায় বদিকে তখন যুবক ওমর সান্ত্বনা দেয় যে এটা তো খুন না, নেহায়েত একটা অ্যাক্সিডেন্ট। এইসব বলে সে কেটে পড়ার চেষ্টা করে, কিন্তু বদি গান পয়েন্টে তাকে বলে, হয় তুই আমার এই ঝামেলা কাটাইতে সাহায্য কর, আর নইলে তোরেও মেরে ফেলবো হারামজাদা, তোর জন্যই এত কিছু। নিরুপায় হয়ে রাজি হয় যুবক। আর এইখানেই বদির ভাগ্যের চাকার সঙ্গে জড়িয়ে যায় ওমর নামের এই রহস্যময় যুবকটি। একটা লাগেজে করে লাশটা নিয়ে তারা রওনা হয় গুম করার জন্য। যখন গ্যারেজে তারা লাশটিকে গাড়িতে রাখে, তখন পাশ থেকে একজন ইলেকট্রিশিয়ান সন্দিহান দৃষ্টিতে তাদের দিকে তাকায়। যাই হোক, শহর ফেলে তারা আরো নির্জন এরিয়ার দিকে যাচ্ছিল। এই সময় হঠাৎ গাড়ির ডিকিতে রাখা লাশের পকেটে বেজে ওঠে ফোন। হন্তদন্ত হয়ে দ্রুত গাড়ি থামিয়ে ফোন খুঁজে বের করে দুইজন, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই প্রবাদের সত্যতা প্রমাণ করতেই যেন সেই পথেই যাচ্ছিল বড় মির্জা। পথে সে তাদেরকে দেখে গাড়ি থামায়। তাকে দেখে শির দাঁড়া বেয়ে হিম শীতল স্রোত বয়ে যায় দুইজনেরই। নিজেকে সামলে বদি বলে, ওমর স্যার ছোট সাহেবের বন্ধু, লন্ডনে পড়ছে একসাথে। ছোট সাহেব তাকে আমার সাথে দিয়ে কই জানি গেলেন, ওনাকে হোটেলে নিয়ে যাচ্ছি। এই সময় গাড়িটা খারাপ হলো। বদির কথা শুনে তখনই নিজের গাড়ির সাথে গাড়িটাকে টো করে নেয় মির্জা। আর ছেলের বন্ধু হোটেলে থাকবে তা কি হয়? সুতরাং ওমরকেও গাড়িতে তুলে নেওয়া হলো। এখন ওমর আর বদিয়ের সাথে লাশের গাড়িও চলেছে বড় মির্জার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে ওমরের সাথে মির্জা তার বউকে পরিচয় করিয়ে দেয়। চমৎকার মহিলা মিসেস মির্জা। নিজের স্বামী সন্তানের বিপরীতে তিনি শান্ত, নম্র এবং একজন সম্ভ্রান্ত মহিলা। আর এই মেয়েটা এই বাসার হাউস হেল্প। তার নাম তারা, চট্টগ্রামের মেয়ে। বদিকে তার খুব পছন্দ। স্বপ্ন দেখে একদিন বদির বউ হবে সে। সুইট মেয়েটা, বেশ একটু বোকাশোকা, বাট খুব আন্তরিক। সবার সাথে দেখা করার পর বাইরে আসে ওমর আর বদি, আর দেখতে পায় লাশের গাড়িটি সেখানে নেই। বুকের ভেতরটা ধক করে ওঠে দুইজনেরই। গেল কোথায়? খোঁজ নিয়ে জানা গেল গাড়ি ঠিক করতে গ্যারেজে পাঠানো হয়েছে। দ্রুত পাগলের মতো সেখানে ছুটে যায় দুইজন। পাওয়া যায় গাড়িটা, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই দেখা যায় গাড়ি থেকে লাশের লাগেজটা গায়েব। আবারও রুদ্ধশ্বাসে নিজের বাড়িতে ফিরে জানা যায় লাগেজটাকে ওমরের লাগেজ ভেবে ভেতরে নিয়ে রেখেছে বড় মির্জার পিএ মতি মিয়া। এত ভারী ব্যাগ দেখে তার মনে ধারণা জাগে ছোট সাহেবের বন্ধু ভরপুর ফরেন হারাম নিয়ে এসেছে। একটা বোতলের আবদারও জানায় সে বদিকে। হাঁপ ছেড়ে বাঁচে দুজনই। এই যাত্রায় তারা এখনো ধরা পড়েনি। যেই রুমে ব্যাগ রাখা সেই রুম তালা মারা ছিল। আন্টি থেকে চাবি নিয়ে সেখানে ঢুকে ব্যাগটা নিল ওমর। এরপর দুইজনে নিয়ে সেটা নিয়ে বের হওয়ার চেষ্টা করলেও এই সময় মির্জা চলে আসে আর তাদেরকে খাবার খেতে ডেকে নিয়ে যায়। টেবিলে বসে ওমর মিসেস মির্জার কথায় খুব টের পায়। নিজের স্বামী এবং ছেলের অন্যায় অপকর্মে তিনি খুবই ক্ষিপ্ত, কিন্তু একমাত্র ছেলের প্রতি মির্জার অঢেল প্রশ্রয়। কথায় কথায় মির্জা জানায়
অপোজিশনের আব্দুল মজিদ খান গতকাল তাকে ফোনে হুমকি দিয়েছিল। অদ্ভুত একটা গলায় বিদেশি নাম্বার থেকে ফোন দিয়েছিল সে। হুমকি দিয়েছে মির্জার ছেলেকে সে মেরে তার বাড়িতে পুঁতে রাখবে। বলতে বলতেই হেসে ফেলে মির্জা। এই মির্জাগঞ্জে তার ছেলের চুল স্পর্শ করার ক্ষমতাও নেই কারো। বিদেশে বসে এইসব হুমকি ধামকি সে গায়েও মাখায় না। তবে এদিকে ছোট মির্জাও নিখোঁজ, কিন্তু যদিও সে প্রায়শই না বলেই এদিক সেদিক চলে যায়, তাই তার খামখেয়ালির সাথে তার বাবা মা দুজনই পরিচিত। তাই আপাতত এত বেশি একটা চিন্তা করে না তারা। তবে আগের রাতে মির্জা যে হোটেল ব্লু মুনে ছিল, এই খবর ওমর ভুলবশত বলে ফেলে বড় মির্জাকে। বদি খুব রেগে যায় ওমরের উপর। কিন্তু ওমর তাকে শান্ত করে আর বলে, সত্যি না বললে সন্দেহ আরো বেশি করবে। সে উল্টো প্ল্যান দেয় যে যেহেতু অপোজিশনের নেতা হুমকি দিয়েছে, তাই যদি ছোট মির্জাকে পাওয়া নাও যায় তাও দোষ পড়বে মজিদ খানের ঘাড়ে। তাই এই বাড়িতেই কোথাও লাশটা পুঁতে ফেলা দরকার। এদিকে ছেলের নিখোঁজ হওয়া এবং তার এই ছন্ন ছাড়া উচ্ছৃঙ্খল জীবনের জন্য মিসেস মির্জা বড় মির্জার প্রশ্রয়কে দায়ী করেন। কিন্তু দায়সারা জবাব দিয়ে এড়িয়ে যায় মির্জা। নিজের একমাত্র সন্তানের প্রশ্নে অন্ধ তার পিতৃস্নেহ। 7 খুন তার প্রথম দফাতেই মাফ। তখন মিসেস মির্জা বলেন, সঠিক সময়ে শাসন না করলে আর তা ভালোবাসা থাকে না। তার ভালোবাসার সুবাস অন্যায় প্রশ্রয়ের গন্ধে দূষিত হয়ে পড়ে। আর আসলেই তখন লাশেরও গন্ধ ছড়াচ্ছিল। ডিকম্পোজিশন প্রসেস শুরু হয়ে গেছে। এয়ার ফ্রেশনার দিয়ে আর কাজ চলবে না। কাজে নেমে পড়ে ওমর। সবার আগে মতিকে ছোট মির্জার রুমে পাওয়া বিদেশি হারাম দিয়ে হাত করে সে। বোতল হাতে আনন্দে আত্মহারা মতির মনে ওমরের প্রতি যেই এতটুকু সন্দেহ ছিল তাও উবে যায়। নেশায় যখন সে মত্ত, তখন সেই বাড়ির মাটিতেই ওমর আর বদি মিলে পুঁতে ফেলে ছোট মির্জার লাশ। ডাক পক্ষীতেও টের পায় না সেই ঝড়ের রাতে কি ঘটে গেল। পরের দিন আর অপেক্ষা করতে পারল না বড় মির্জা। ছেলের ফোন অফ, এইদিকে সেই উড়ো হুমকি। পুলিশকে কাজে লাগিয়ে দেয় সে। চারদিকে খোঁজ খবর শুরু করে পুলিশ। আর এইদিকে যেই গাড়িতে মির্জা ওমরকে রাস্তা থেকে তুলেছিল, সেই গাড়ি নিয়েই মজিদ খানকে কিডন্যাপ করে মতি। কিন্তু ওই গাড়িতে ভুলবশত মির্জার ফোন ফেলে রেখেছিল ওমর। এখন পুলিশ ট্র্যাক করতেই দেখতে পায় ছোট মির্জার ফোন রাস্তায় মুভ করছে আর ধীরে ধীরে মির্জা বাড়ির দিকেই যাচ্ছে, কারণ মজিদ খানকে নিয়ে মতি ওই দিকেই যাচ্ছিল। এইসব মির্জাকে ফোনে জানাচ্ছিল ওসি শওকত। আর ওমর এবং বদিও মির্জার পাশে বসেই সব শুনছিল। ওমর তখন আরো বড় টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে তো পাসপোর্ট আসলে নেই। পুলিশ জিজ্ঞাসাবাদ করলেই সে ধরা পড়বে। বাড়িতে মতি এসে ঢোকা মাত্র গোপনে ফোনটা খুঁজে তার সুইচ অফ করে বদি। কিন্তু ততক্ষণে পুলিশ জেনে গেছে যে ছোট মির্জার ফোনের লাস্ট লোকেশন এই মির্জা বাড়িতেই। বাড়িতে চলে আসে পুলিশ আর একে একে সবাইকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে, স্পেশালি ওমরকে। কিন্তু সেদিনের মতো চলে যায় পুলিশ। কিডন্যাপ করে আনা মজিদ খানকে নানা হুমকি দিয়েও তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় না। সে বারবার একই কথা বলে, সে এই ব্যাপারে কিছুই জানে না। নিশ্চয়ই অন্য কেউ তাদের শত্রুতার সুযোগ দিচ্ছে। অনেক মেরে ধরেও লাভ না হওয়ার পর বড় মির্জা মজিদ খানকে 3 দিনের সময় দেয় ছোটকে খুঁজে বের করতে, না হলে সে তার পুরো পরিবারকে জ্বালিয়ে দেবে বলে প্রতিজ্ঞা করে। এদিকে ছোট মির্জার মায়ের কান্না দেখে বদির মনে খুব অনুশোচনা জাগে। এই স্নেহময়ী মহিলা বদিকেও কত ভালোবাসা দিয়ে লালন পালন করছে। আবেগের কাছে হার মেনে সে সবকিছু বলে দিতে যায় মিসেস মির্জাকে, কিন্তু ওমরের বাধায় সে ব্যর্থ হয়। শান্ত কিন্তু জোরালো গলায় ওমর তাকে বুঝিয়ে দেয় এইসব করে বিপদ ছাড়া আর কিছুই আসবে না। এইবার বদিও কনভিন্সড হয়। পরদিন আবারও আসে পুলিশ। আর এইবার শওকত নিশ্চিত যে এই বাড়ির কেউই ছোট মির্জার নিখোঁজ হওয়ার পেছনে জড়িত, কারণ সেই হোটেল যেখানে তাকে লাস্ট দেখা গিয়েছিল কিংবা এই বাড়ির কোনো সিসিটিভি ফুটেজই পাওয়া যাচ্ছে না। যদিও বড় মির্জা এবং তার ওয়াইফ ওমরের পক্ষেই কথা বলে, তবুও স্ট্রিক্ট অফিসার শওকত ওমর সহ সবাইকে তুলে নিয়ে যায় থানায়। একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। ওমরকে নানাভাবে প্রশ্নের জালে আটকানোর চেষ্টা করে ওসি শওকত, কিন্তু চতুর ওমর নানাভাবে সব কথারই জবাব দেয়। সবার শেষে ডাক পড়ে বদির। আর ভীত আতঙ্কিত অনুতপ্ত বদি প্রথম অঘটনটা ঘটায়। সে ভয়ের চোটে পুলিশকে বলে, লাশ কোথায় আছে আমি জানি। এর ঠিক 47 মিনিট পর ওসি শওকত এবং তার ফোর্সকে দেখা যায় মির্জা বাড়ির সেই জায়গাটা খুঁড়তে, কিন্তু অনেক খুঁড়েও সেখানে কিছুই পাওয়া যায় না। সুযোগ পেয়ে বদি মির্জার পা জড়িয়ে ধরে বলে, স্যার বিশ্বাস করেন, পুলিশের ভয়ে আমি এসব বলছি। আমি জানি না ছোট সাহেব কই। উনি তো আমার মাই বাপ, তাই না? আমি কি ওনার কোনো ক্ষতি করতে পারি বলেন? এই সময় শওকত শেষবারের মতো আবারও মির্জাকে সাজেস্ট করে ওমরের পাসপোর্ট আছে কিনা চেক করতে। আর সবাইকে এমনকি বদিকেও অবাক করে দিয়ে ওমর তার পকেট থেকে একটা পাসপোর্ট বের করে শওকতের হাতে দেয়, দিয়ে বলে, দেখুন
পাসপোর্টটা লাগতে পারে, এই জন্য আমি অলরেডি আমার পকেটেই নিয়ে রেখেছি। সব দেখে শুনে খুবই রেগে যায় বড় মির্জা। ওসিকে সে তিরস্কার করে তার ভুলভাল অ্যাজাম্পশনের জন্য, আর এই বাড়ির লোককে বিরক্ত না করে তার নিজের কাজটা ঠিকভাবে করে ছোট মির্জার অরিজিনাল হায়ার অ্যাবার্টস বের করার আদেশ দেয়। পুলিশ চলে যাওয়ার পর হতভম্ব বদি ওমরকে জিজ্ঞেস করে, লাশ কোথায়, আর তুই পাসপোর্ট কোথায় ফেলি? ওমর জবাব দেয়, ভাগ্যিস দৃশ্যম নামের মুভিটা দেখছিলাম, আর তাই আমি আগেই ভেবে রাখছি পুলিশের কাছে তুমি সব বইলা দিলে কি হবে এরপর। একটা জিনিস শিখছি, নিজের গোপন কথা নিজের বাপেরও কইতে হয় না। আমি আজকে চলে যাব, আর লাশ কই তা তুমিও জানো না, তাই তুমি ধরাও খাবা না। এই বলে ওমর বাড়ির ভেতর চলে যায়। আজকে তার বিদায়ের দিন। প্রথমে তারার কাছে যায় সে বিদায় নিতে। তার হাতে একটা 1000 টাকার নোট গুঁজে দিয়ে বলে, আপা, আপনার আর বদি ভাইয়ের বিয়েতে আমি কোনে পক্ষ হব। আপনাকে আমি বোন ডাকলাম, আমার বোনটাও আপনার বয়সী হবে। ওমরের কথা শুনে চোখ ভিজে ওঠে তারার। ছোট মির্জার মতো একটা খারাপ মানুষ এমন চমৎকার একটা বন্ধু কোথায় পেল? এরপর মিসেস মির্জার কাছে যায় সে বিদায় নিতে। খালাম্মা ডেকেছে সেই মানুষটাকে। এত সাংসারিক ঝড়ের মাঝেও যত্নের কোনো ত্রুটি করেননি তিনি। বিদায়কালে ওমর তার দিকে তাকিয়ে বলে, খালাম্মা, আমার মা নেই, মায়ের জায়গা থেকে একটা বিষয়ে পরামর্শ দেবেন? আগ্রহ নিয়ে জানতে চান মিসেস মির্জা। ওমর বলে, ধরেন কেউ একজন আপনার এত বড় ক্ষতি করল যে আপনার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল, সুযোগ পেলে কি আপনি তার থেকে প্রতিশোধ নেবেন? জবাবে তিনি বলেন, না বাবা, ক্ষমার চাইতে বড় কোনো প্রতিশোধ হয় না। ক্ষমা করা মাত্র তুমি একটা কয়েদখানা থেকে মুক্তি পাবা। সেই কয়েদখানার নাম ঘৃণা। কাউকে ঘৃণা করা খুবই কষ্টকর একটা ব্যাপার নয় কি বাবা? ওমর জবাব দেয়, যদি আপনার মতো মা পেতাম তাহলে হয়তো আপনার মতো মহৎ চিন্তা করার ক্ষমতা আমারও হতো। তবু বলুন না, ধরুন প্রতিশোধ নিয়েই ফেলল কেউ। এরপর যার উপর প্রতিশোধটা নিল তার আপনজনের কষ্ট দেখে অনুতাপের আগুন জ্বলতে লাগলো মনে। তবে কি প্রতিশোধ গ্রহণকারী দোষী, নাকি সে আপনার চোখে নির্দোষ? মা বললেন, বিচারের মালিক তো আল্লাহ, তবে অনুতাপ মানুষের পাপ মোচন করে বাবা। নিষ্পলক চোখে মানুষটার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ওমর। কোথায় যেন এক মুহূর্তের জন্য নিজের মাকে দেখতে পেল সে। বিদায়কালে বারবার ফিরে তাকাচ্ছিল সে স্নেহপরায়ণ এই মাতৃমূর্তির দিকে। পাশে দাঁড়ানো বিপুল ক্ষমতাশালী বড় মির্জাকে যেন ম্লান করে দিয়েছে অশ্রু সজল চোখে তাকিয়ে থাকা এই নারী। ওমরের পা যেন চলতে চায় না, কিন্তু বিদায় তো নিতেই হবে। বদি তাকে গাড়িতে গিয়ে দিচ্ছিল আর বারবার লাশ কোথায় আছে জিজ্ঞেস করছিল। এক পর্যায়ে রাস্তার পাশে গাড়ি থামাতে বলে ওমর। নেমে সন্তর্পণে একটা সিগারেট ধরায় সে। বদির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, এখন পর্যন্ত যা কিছু হয়েছে এর সব আমার প্ল্যান। সেদিন রাতে হোটেলে তোমাদের ঘরে ঢোকা থেকে আজকের এই দিন পর্যন্ত। আর এসব আমি একা না, আমি আর আমার বাবা মিলে ধীরে ধীরে পরিকল্পনা করে এগিয়েছি। নজর রেখেছি তোমাদের প্রত্যেকটা কার্যক্রমে। আর এই প্ল্যানে আমার সব থেকে বড় সহযোগী ছিলে তুমি নিজে। আর আমার নামও ওমর না। ওমর নামের কেউ এক্সিস্টই করে না। তার কথা শুনে রেগে আগুন হয়ে তার দিকে পিস্তল উঁচিয়ে ধরে বদি হিস হিস করে একটাই প্রশ্ন ছুঁড়ে দেয়, কেন? কেন তুই মারলি ওকে? জবাবে ওমর বলে, আমার বোন। মা হারা সংসারে ছেলে আরিফ আর মেয়ে সুমাইয়াকে নিয়ে সুখে ছিলেন ফজলু সাহেব। অনেক কষ্টে দুই ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছেন, ছেলেকে পাঠিয়েছেন বিদেশে। কিন্তু এক রাতে নিকষ ছায়ার মতো তাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আনে ছোট মির্জা। সুমাইয়ার প্রতি তার নজর পড়েছিল অনেক আগেই। বাবার সামনেই মেয়েটাকে জোর করে উঠিয়ে নিয়ে যায় সে যখন তার পৈশাচিক ক্ষুধা চরিতার্থ করছিল, তখন অসহায়ের মতো থানায় ছুটে গেছেন ফজলু। বিনিময়ে থানায় অভিযোগ করার দুঃসাহস দেখানোতে বড় মির্জা আদেশ দেয়, এই মেয়েকে চিরতরে গায়েব করে দাও। আমার এলাকায় থেকে আমার ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা ভাবলেও যেন মানুষ কেঁপে ওঠে। এইসব যখন ঘটে তখন আরিফ ছিল 1000 কিলোমিটার দূরের দেশে। সব জানতে পেরেই সে বড় মির্জাকে ফোন করে জানিয়ে দেয় তার ছেলেকে তারই বাড়িতে পুঁতে রেখে আসবে সে। কিন্তু সেদিন মির্জা তার কণ্ঠকে ভেবেছিল মজিদ খানের কণ্ঠ। কথাগুলো বদিকে বলতে বলতে গলা ধরে আসে আরিফের। জানো বদি ভাই, যদি জানতাম ওরা আমার বোনটারে মেরে ফেলছে, তাও আমার এত কষ্ট হইতো না জানো। এখন শুধুই মনে হয় না জানি কবে ফিরে আসবে হঠাৎ।
এই আশায় প্রতি সন্ধ্যায় দরজা আগলে বসে থাকে আমার বাবা। বদি বা ক্রুদ্ধ, তার চোখের কোণে স্পষ্ট অশ্রু। চুপ করে তাকিয়ে থাকে সে ওমরের দিকে। না, এ আরিফ এমন একটা ছেলে যেমন ভাই প্রত্যেকটা মেয়ের ভাগ্যে থাকা উচিত। বদির সামনেই আবারও মির্জাকে ফোন করে আরিফ। দাঁতে দাঁত চেপে বলে, তোর ছেলেকে তোর বাড়িতেই পুঁতে রেখে এসেছি, পারলে খুঁজে বের কর। ছেলের মৃত্যু সম্পর্কে আর সন্দেহ থাকে না। কান্নার রোল পড়ে যায় মির্জা বাড়িতে। বাতাস ভারী হয়ে ওঠে। লাগামহীন ভালোবাসা আজ তাদের প্রিয় সন্তানকে কেড়ে নিয়েছে। শেষ দৃশ্যে বাবা আর ছেলে সমুদ্রের পাড়ে বসে আছে। ফজলু সাহেব আরিফকে জিজ্ঞেস করে, লাশটা কই রাখছিস বাপ? প্রশ্ন শুনে মনে মনে আরিফ বলে, নিজের গোপন কথা নিজের বাপরেও বলতে হয় না। আপন মনেই হেসে ফেলে সে। বাবাকে তাগাদা দেয়, ডাবের পানি অপেক্ষায় আছে, শেষ করো। তো প্রিয়জনেরা, এই ছিল চোরকি নিবেদিত ওয়েব ফিল্ম ওমরের কাহিনী। আজকের কাহিনীটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। দ্য মেকিং ওয়াজ গুড, দ্য কালার গ্রেডিং ওয়াজ গুড, অ্যান্ড যদিও কাহিনীটা কাইন্ড অফ প্রেডিক্টেবল, বাট লাস্টে টুইস্টটা যে সুন্দরভাবে প্লেস করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যামেজিং, আই মাস্ট সে। স্পেশালি আমার নিজের বুকটা ভারী লাগছিল যখন আমি দেখছিলাম। অ্যান্ড আই হোপ এটা আপনাদেরও অনেক ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই কমেন্ট করুন আমাদের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো। আপনাদের এক একটি কমেন্ট আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল, সো প্লিজ লিভ এ কমেন্ট ফর আস। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট টু ডু, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।